উইকেন্ডে যদি মনে হয় কাছাকাছি কোথাও ঘুরে আসি, আর সেই জায়গাটা যদি হয় জঙ্গল ঘেরা আর সবুজে মোড়া, তার সাথে যদি নদী, পাহাড় আর ঝর্ণাও উপভোগ করা যায়, তাহলে কেমন হয় বন্ধুরা? এরকমই একটা জায়গা হলো বেলপাহাড়ি। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটারের মধ্যে তোমাদের নিয়ে যাব বেলপাহাড়ি। কিভাবে যাবে, কোথায় থাকবে, খরচ কেমন হবে, কি কি দেখার জায়গা আছে, আর গাড়ি ভাড়া করলে সেটারই বা খরচ কত, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবার ইন্সপিরেশন পাবো। শুরুতেই বলি তোমরা কিভাবে বেলপাহাড়িতে আসবে। কলকাতা থেকে তোমরা বাইকে বা গাড়িতে আসতে পারো। তোমরা SBSTCর বাসে করেও কলকাতা থেকে ঝাড়গ্রাম আসতে পারো। ভাড়া লাগে 400 টাকা। তারপর ঝাড়গ্রাম থেকে আর একটা বাসে করে তোমরা বেলপাহাড়ি চলে আসতে পারো। তার জন্য লাগবে মাথাপিছু 40 টাকা। এছাড়া ট্রেনের অপশান তো রয়েছে। রোজ হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 35 মিনিটে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। ট্রেনে করে 2 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম পৌঁছানোর পর ওখান থেকে বাস বা গাড়ি করে চলে যেতে পারো বেলপাহাড়ি। আমরা গ্রামের বাড়ি রিসর্ট থেকে গাড়ি বুক করে বেলপাহাড়ি গিয়েছিলাম। তার জন্য ভাড়া লেগেছিল 4000 টাকা। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব 37 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টা। তোমরা ঝাড়গ্রামে একদিন থেকে সেখানে সাইট সিন করে পরের দিন বেলপাহাড়ি আসতে পারো, অথবা তোমরা বেলপাহাড়ি বা কাঁকড়াঝড়ে থেকেও কিন্তু বেলপাহাড়ি সাইট সিন করতে পারো। বেলপাহাড়িতে বেশ কিছু ভালো হোটেল আছে, সেগুলোর ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। আমরা প্রথম দিন ঝাড়গ্রামে থেকে ঝাড়গ্রামে সাইট সিন করেছি। ঝাড়গ্রামে কি কি দেখার জায়গা আছে তার প্রত্যেকটা ডেসক্রিপশান আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমার আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে পুরো বেলপাহাড়ির ট্যুর গাইড। তাই চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আজ ঝাড়গ্রামে আমাদের সেকেন্ড ডে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সেকেন্ড ডে ট্যুরটা। আর সেকেন্ড ডেতে আমরা যাচ্ছি বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে আরও কয়েকটা জায়গায় আমরা যাব, আদিবাসীদের গ্রাম, এছাড়া আরও যা যা জায়গা আছে সেগুলো পরপর তোমাদের এখন বলতে থাকবো। আর সেই জায়গাটা কীরকম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তাহলে চলো আমার সাথে আজকের ট্যুরটা কীরকম হয় সেটা দেখি। সকাল 9:30 নাগাদ গ্রামের বাড়িতে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম বেলপাহাড়ির পথে। আমরা এখন চলেছি ধাঙ্গি কুসুমের দিকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ধাঙ্গি কুসুম। পাহাড়ের কোলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে রয়েছে ধাঙ্গি কুসুম। বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম। সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ধাঙ্গি কুসুমের পথ। দুপাশে সবুজ জঙ্গল আর মাঝে উঁচু নিচু পথ। কিছুটা হাঁটলেই দেখা যায় হুদহুদি ঝর্ণা। আমরা এই পাহাড়ি রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা এখানে গিয়েছিলাম মার্চ মাসে দোলের সময়। এই সময় কিন্তু এখানে বেশ গরম পড়ে গিয়েছিল, আর রোদের তেজও ছিল ভালোই। তাই সবাই কিন্তু রোদের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়েই গন্তব্যের দিকে যাচ্ছিল। এখন কিছুটা গরম পড়ে যাওয়ায় ঝর্ণা কতটা দেখতে পাবো জানি না, কিন্তু চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, আর যা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে এখানে কিছুটা সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না। আমরা এখন দেখতে যাচ্ছি ধাঙ্গি কুসুম বলে এখানে একটা জলধারা আছে সেখানে, কিন্তু এই গরমে পুরোটাই মনে হচ্ছে শুকিয়ে গেছে। কিছুটা এগোনোর পর যেটা দেখতে পেলাম সেটা দেখে কিন্তু বেশ নিরাশই হতে হলো। ঝর্ণার জল কিন্তু যথারীতি শুকিয়েই গেছে। তাই তোমাদের আমি রেকমেন্ড করব এখানে বর্ষাকালে আসার জন্য। সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল, যে সময় এলে তোমরা দেখতে পাবে এই ঝর্ণার অপূর্ব রূপ। বর্ষাকালে কিন্তু ঝর্ণাটা এই রকম সুন্দর দেখতে লাগে। ধাঙ্গি কুসুমের দিকে আমরা যখন নেমেছিলাম, এখানে একটা খোলা অবস্থায় শিবলিঙ্গ দেখতে পেয়েছিলাম। সম্ভবত যে কয় ঘর আদিবাসী এখানে রয়েছে তারাই এখানে পুজো দেয়।
ধাঙ্গি কুসুম থেকে এখন আমরা ব্যাক করছি, এবার যাবো আর একটা নিউ ডেস্টিনেশনে। প্রচণ্ড গরম, মানে এত গরম যে পারা যাচ্ছে না। এখানে শীতকালে বা বর্ষাকালে এলেই সত্যি ভালো, নাহলে কিন্তু একটু কষ্টের মধ্যে পড়তে হবে আমাদের মতো। ধাঙ্গি কুসুমে যে আদিবাসীরা বাস করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই পাথর কেটে থালা বাটি ও আরও অন্যান্য জিনিস তৈরি করে। জিনিসগুলো এই জিনিসগুলো কি পাথর না কি এটা কি হচ্ছে আপনার ধূপদানি। ও আচ্ছা, এইগুলো কি আপনি বানান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার শিক্ষা যতটা সেটা আমার ছেলেকেও আবার শিখিয়ে দিয়েছে। আচ্ছা, এই সবকিছুই আপনি বানিয়েছেন? এই যেগুলো এখানে এই যে এই বড় থালা, এগুলো সব আপনি বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার ছেলে মানে রশি দিয়ে এইটা টানে। আচ্ছা, আপনাকে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, ধরুন এটা আমার কাঠ। হ্যাঁ, এই কাঠটার এইখানটা একটা গালা দেওয়া হবে, আচ্ছা, লাক্ষা, এখানে উনান দিয়ে তাপ দেওয়া হবে, এখানে লাগানো হয়ে গেল। আচ্ছা, এটা লাগিয়ে একটা লোক এইভাবে রশি দিয়ে ঘোরাতে হবে, আমার ছিনি বাটা নিয়ে কাটতে হবে। আচ্ছা, এটা দুজন ছাড়া কাজ হবে না। কাজটা দুজনে করতে হবে। ওটা 160 টাকা। কাজটা কি আপনারা বাড়িতে করেন? হ্যাঁ হ্যাঁ, এখানে রাত কাজ হয়। দেখো বন্ধুরা, এখানে যে কয়েক ঘর আদিবাসী বাস করেন তাদের মধ্যে কেউ কেউ কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। এছাড়া পাথর কেটে নানা রকম বাসনপত্র, মোমবাতি, ধূপদানি এই সমস্ত বানিয়েছেন। এগুলো কিন্তু সত্যিই অসাধারণ। এনারা কিন্তু এগুলো বানিয়ে সেগুলো বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। আমরাও কিন্তু বেশ অনেক কিছু এনাদের থেকে কিনেছিলাম। জিনিসগুলো এতই সুন্দর যে এখানে যারা যান সবাই এনাদের থেকে কিছু না কিছু জিনিস অবশ্যই কিনে আনেন। ধাঙ্গি কুসুম থেকে আমরা বেরিয়ে এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো গাদ্রাসিনি হিল। বেলপাহাড়ি থেকে এর দূরত্ব হলো 8 কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার। এখন আমরা চলেছি গাদ্রাসিনি হিলের দিকে। দেখো, দূর থেকে গাদ্রাসিনি হিলটা কিন্তু দেখা যাচ্ছে। গাদ্রাসিনি হিলে যাবার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এখানকার প্রাকৃতিক পরিবেশ জাস্ট অসাধারণ। আমরা পৌঁছে গেলাম। এখানেই দেখো গাড়িগুলোকে পার্ক করে রাখা হচ্ছে। তারপর সোজা গিয়ে ডান দিক দিয়ে আমাদের উঠতে হবে। পাহাড়ে উঠতে মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তবে পাহাড়ে উঠতে কে কতটা সময় নেবে তা নির্ভর করবে কে কত তাড়াতাড়ি উঠতে পারলো তার ওপর। এবার ডান দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। এদিক দিয়েই কিন্তু পাহাড়ে ওঠার রাস্তাটা শুরু হচ্ছে। সামনে খানিকটা এগিয়ে যাওয়ার পর এইবার শুরু হলো পাহাড়ে ওঠার এই রাস্তাটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, রাস্তাটায় পুরো নুড়ি পাথর ছড়ানো রয়েছে। নামার সময় যথেষ্ট সাবধানে নামতে হবে, নাহলে পা স্কিড করতে পারে। এই পাহাড়ে ওঠার সময় তোমরা কিন্তু সঙ্গে একটা লাঠি এবং জলের বোতল অবশ্যই রাখবে, কারণ লাঠি থাকলে কিন্তু পাহাড়ে উঠতে যথেষ্ট তোমাদের সুবিধে হবে। আর পাহাড়ে উঠতে উঠতে কিন্তু গলা শুকিয়ে যায়, তখন জলটা বেশ কাজে দেবে। জায়গাটা কিন্তু খুব শান্ত এবং নিরিবিলি। এখনো পর্যন্ত কোনো মানুষ আমাদের চোখে পড়েনি। ফ্রেন্ডস, তোমরা যদি এই গুড়াসিনি হিলে ওঠো তাহলে কিন্তু এটুকু বলবো, এতই খাড়াই রাস্তা, আর রাস্তা অত্যন্ত খারাপ। তোমাদের রাস্তার কন্ডিশনটা তো আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাবো যে এখানে ওঠা কিন্তু খুবই মুশকিল। সেই জন্য বয়স্ক মানুষ বা বাচ্চাদের এখানে কিন্তু না আসাই ভালো। তো চলো দেখি আমরা নিজেরা কতটা উঠতে পারি। এতটা উঠে এসেছি, বাকিটা ট্রাই করছি। চলো। এই পাহাড়ে ওঠার সময় প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব ভালো। এখানে কিছুক্ষণ থাকলে মনে একটা শান্তি অনুভব করবে। ওপরে দুটি মন্দির আছে, যার একটি হলো ভগবান বাসুদেবের মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। শিবাশিস আর মিষ্টু দুজনে মিলে জল খেতে খেতে উঠছে। মোটামুটি সবারই গরমে পাহাড়ে উঠতে গিয়ে হালত খারাপ। শিবু, এই পাহাড়ে উঠতে গিয়ে তোমার ফিলিংসটা একটু বলো, কি হচ্ছে? এমনি আমরা অনেক জায়গায় ট্রেক করেছি, নর্থ সিকিম বা নর্থ বেঙ্গল, ইভেন অরুণাচল, কিন্তু এই যে পাহাড়টা আছে
এটার অ্যাকচুয়ালি এলিভেশনটা খুব স্টিপ, তো ব্যাপারটা বয়স্ক লোকদের পক্ষে চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি, বাট স্টিল ওপরে উঠে আশা করি ভালো লাগবে। অবশেষে আমরা এই মন্দিরের চূড়াতে এসে পৌঁছেছি। আমরা ভীষণ হাঁপিয়ে গেছি। শিবাশিস এবং মিষ্টু দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়েছে মন্দিরের দাওয়ায়। মন্দির এখন বন্ধ হয়ে গেছে। মন্দিরে একটা নির্দিষ্ট টাইম থাকে সকালের দিকে, আবার সন্ধেবেলা আরতির জন্য খোলা হয়। সেই জন্য মাঝের যে কোনো টাইমেই এখানে আসো না কেন মন্দির বন্ধই পাবে। এই মন্দিরটা ভগবান বাসুদেবের মন্দির, একবার দেখিয়ে দাও এই মন্দিরটা। আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, চলো। এটা বাসুদেব ভগবানের মন্দির, শ্রীকৃষ্ণের। এখন মন্দির বন্ধ রয়েছে। মন্দিরের আশপাশটা এইরকম, পুরো চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের মাঝে এতটা খাড়াই পাহাড়ের উপর একটা এই মন্দির রয়েছে। এই পাহাড়ে উঠতে আমাদের 20 মিনিট মতো সময় লেগেছিল। পাহাড়ে উঠতে গেলে খাড়াই রাস্তা ট্রেক করে উঠতে হয় ঠিকই, কিন্তু এখানকার প্রাকৃতিক ভিউ কিন্তু দারুণ। তাই তোমরা যারা ট্রেক করে পাহাড়ে উঠতে পারবে তারা কিন্তু মিস করো না। এই রাস্তাটা ধরে আরও 15 মিনিট ট্রেক করতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে এই শিব মন্দিরটি। এখানে এই শিব মন্দির ছাড়াও একদম টপ থেকে প্রাকৃতিক ভিউটা কিন্তু অসাধারণ লাগে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে চলেছি। দেখো কতটা চড়াই উতরাই পেরিয়ে আমরা উঠেছিলাম, এটাতে কিন্তু খুব ভালোভাবেই সেটা বোঝা যাচ্ছে। খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামবে, না হলে কিন্তু পা হড়কে যাওয়ার খুব চান্স আছে। আমাদেরও কিন্তু পা স্কিড করছিল, তাই তোমরা একটা লাঠি রাখলে নামতেও খুব সুবিধে হবে। আমরা যখন নেমে গেলাম তখন 2-1 চোখে পড়লো, দেখো ওপর দিকে তারা উঠছে, আর আমরা নেমে পরের ডেস্টিনেশনের দিকে চলেছি। আমরা চলে এসেছি পরের ডেস্টিনেশনে। এটা হলো খান্দারানী লেক। 3টি পাহাড় ঘেরা মনোমুগ্ধকর একটি লেক হলো এই খান্দারানী। পাহাড়ে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর মাঝে রয়েছে বিশাল একটি জলাশয়। বর্ষাকালে এটি আরও ফুলে ফেঁপে ওঠে। এই জলাশয়ে শীতকালে অনেক পরিযায়ী পাখি দেখা যায়। ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই জায়গাটায় তোমরা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে। খান্দারানী লেকের পাশে বেশ কিছুক্ষণ থেকে ওখানে ফটোশ্যুট করে তারপর আমরা চললাম পরের ডেস্টিনেশনে। আমাদের পরের ডেস্টিনেশন হলো ঘাগরা জলপ্রপাত। ঘাগরা জলপ্রপাত বেলপাহাড়ির একটি প্রধান পর্যটন স্পট। বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে অবস্থিত এই জলপ্রপাতটি। ঘাগরা শব্দের অর্থ হলো জলে ভরা একটি কলসি। যদিও এটাকে জলপ্রপাত বলে, কিন্তু এটি একটি গিরিখাত। এই বেল্টে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণ লৌহ আকরিক পাওয়া যায়, তাই এখানকার মাটির রং লাল। বর্ষাকালে কিন্তু এখানে সর্বাধিক জল দেখা যায়, আর শীতকালে এটি শুকিয়ে যায়। বর্ষাকালে এই ঘাগরা জলপ্রপাত দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে যে নদীর ধারে বড় বড় পাথরগুলো রয়েছে, সেই পাথরের মধ্যে এরকম গোল গোল কলসির মুখের মতো গর্তের সৃষ্টি হয়েছে। এটা কেন হয়েছে চলো সেটা আমরা জেনে নিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘাগরা জলপ্রপাতে। এখানে ঘাগরা কথাটার বিশেষত্ব একটু বলে নেওয়া ভালো। ঘাগরা অ্যাকচুয়ালি লোকাল সাঁওতালি ভাষায় এটার নাম হচ্ছে কলসি। তো বেসিক্যালি এখান দিয়ে ঝর্ণা বয়ে যাওয়ার সময় পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত যখন হয়েছে, সে সময় এমন একটা আকার ধারণ করেছে পাথরগুলো ক্ষয়ে গিয়ে, তো সেগুলোকে একটা কলসির আকার নিয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম ঘাগরা। এই যে এখানে কলসির মতো যে জায়গাগুলো দেখাচ্ছে না, গর্ত গর্ত হয়ে আছে, তো সেই জন্যই এটার নাম হয়েছে ঘাগরা। এই জায়গাটি এত সুন্দর যে কিছুক্ষণ এখানে সময় কাটাতে ইচ্ছে করবে তোমাদের। শান্ত নিরিবিলি, আর শুধু যে নদীটা বয়ে চলেছে সেইটারই একটা আওয়াজ তোমরা শুনতে পারবে, আর চারিদিকটা শান্ত নিস্তব্ধ, খুবই সুন্দর লাগবে।
ঘাগড়া জলপ্রপাতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুব সুন্দর লাগলো। এবার আমরা চলেছি পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার সময় আমরা আদিবাসীদের গ্রামের ভেতর দিয়ে গ্রামটা দেখতে দেখতে যাব। এই গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে তোমরা মাত্র কয়েকটা বাড়ি দেখতে পেলে, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কত কম সংখ্যক মানুষ বাস করে। গ্রামের ভেতর দিয়ে ঢুকে আমরা এবার বেরিয়ে এলাম। এবার আমরা এই রাস্তা ধরে চলে যাব আমাদের পরের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেলাম তারাফেনী ব্যারেজে। এটি বেলপাহাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। ঝাড়গ্রামে মোট 4টি নদী আছে, কংসাবতী, সুবর্ণরেখা, দুলুং ও তারাফেনী। এই যে ড্যামটা দেখছো এটা কিন্তু তারাফেনী নদীর ওপর অবস্থিত। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা, আর এখানে সানসেট দেখতে কিন্তু দারুণ লাগে। এখানে দাঁড়িয়ে সানসেট দেখে তারপর তোমরা হোটেলে ফিরতে পারো। তোমাদের হাতে যদি আর একটা দিন টাইম থাকে তাহলে তোমরা লালজল গুহা, কাঁকড়াঝোড়, কেতকি লেক, আরও বেশ কিছু জায়গা এখানে রয়েছে যেগুলো তোমরা দেখে যেতে পারো। আমরা ঝাড়গ্রামে থেকে বেলপাহাড়ি সাইট সিন করেছি, তাই আমরা ফিরে গেলাম ঝাড়গ্রামে আমাদের রিসর্টে। আর কাল হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে করে আমরা ফিরে যাব কলকাতায়। আমি বেলপাহাড়ির যতটা সম্ভব ইনফরমেশান তোমাদের দিলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।